আজিজ আহমেদের পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতির আলোকে নয়, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির প্রতিফলন মন্তব্য ফখরুলের। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি। কক্সবাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নিহত 1। দ্বিতীয় ধাপে ভোট পড়েছে 30% উপরে। বড় একটি দলের নির্বাচনে না আসার প্রভাব মত সিইসির, মোটামুটি সন্তোষজনক বলছেন কাদের। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, বেশি দামেই আটকে আছে বেশিরভাগ পণ্য। ঈদের আগে আর বাড়বে না আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রী। চোখের জলে ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা। তাবরিজের শেষ যাত্রায় লাখো মানুষের ঢল। মরদেহ পৌঁছেছে তেহরানে, বৃহস্পতিবার দাফন। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নিষেধাজ্ঞা দেয়া যুক্তরাষ্ট্রের রুটিন কাজ। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। তবে এই ধরনের অপরাধে জড়িত থাকার বিষয় অস্বীকার করে জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ বলেছেন, কেউ প্রমাণ করতে পারলে তিনি মেনে নেবেন। কোন ধরনের আমি যে অফিসিয়াল ক্যাপাসিটি ইউজ করে আমি আমার ভাইকে হেল্প করেছি টু এভিট দ্য অ্যাকাউন্টেবিলিটি অফ হিজ ক্রাইম ইন বাংলাদেশ, এটা সঠিক না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, যেটা বলা হয়েছে, আমি 7 বছর ডিজিবিজিবি ছিলাম। এই 7 বছরে আমার কোনো ভাইকে আমি বিজিবিতে বা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট, আমি এই ধরনের যে মিলিটারি কন্ট্রাক্টের কথা বলছি, আমি কোনো কন্ট্রাক্ট দেইনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি রুটিন ওয়ার্ক। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। আর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এই নিষেধাজ্ঞা নির্বাচনের আগে ঘোষিত ভিসা নীতির কারণে নয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। ধন্যবাদ। দুর্নীতি দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিভ্রান্তির সুযোগ নিয়ে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে সীমাহীন দুর্নীতি হচ্ছে, তা সারা বিশ্ব বলছে। বলেন, অপকর্মের কারণে জনসমর্থন নেই বলে সুষ্ঠু নির্বাচনে ভয় পায় আওয়ামী লীগ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দলের প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।
করছে সীমান্তে প্রতিদিন। আলোচনায় বক্তারা অভিযোগ করেন 15 বছরে রাষ্ট্রকে অকার্যকর করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে করণীয় সবই করেছে আওয়ামী লীগ সরকার। সুষ্ঠু ভোট বলতে বোঝায় সেই ভোট যেই ভোটে সমস্ত জনমানুষেরা আকাঙ্ক্ষা থাকে অংশগ্রহণ করার, এবং যারা হেরে যায় তারাও সানন্দে সেই ফলাফল মেনে নেয়। এইটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এর ধারে কাছে, এর হাজারো মাইলের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নাই, তাদের চামচারা এখন আর নাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একদলীয় শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের লেবাসে সরকার এমন নির্বাচন করে যে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনই করতে চায় না। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না। আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে? এই জন্যে তারা এই গত 15-16 বছরে যে অপকর্মগুলো করেছে, সেই অপকর্মে তারা সারা দেশে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের সমর্থক খুঁজে পাবে না। আমি উৎখাত করবো না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, যে ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে পরাজিত করবো। সপরিবারে সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রসঙ্গে বলেন, বাংলাদেশে সীমাহীন দুর্নীতি হচ্ছে তা সারা বিশ্ব বলছে। দুনিয়া বলছে যে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী এখন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। আমার নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি, অন্য তো আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবে যে আপনার আজই যে স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ এমন একটি ওয়াশিং মেশিন, যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে যায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। চলছে গণনা। দিনভর নির্বাচনী সহিংসতায় প্রাণ যায় একজনের, আহত অর্ধশতাধিক। সংঘর্ষের পাশাপাশি বেশ কিছু কেন্দ্রে ঘটে জাল ভোটের ঘটনা। সহকর্মীদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। কেন্দ্র দখল, ধাওয়া পাল্টা ধাওয়া আর দফায় দফায় প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে দিনভর এমন চিত্র দেখা যায় দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে। ঘটে প্রাণহানির ঘটনাও। এদিন সকালে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা স্কুল কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় এজেন্ট অফিসে ভাঙচুর চালিয়ে দেওয়া হয় আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। এ সময় পুলিশ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ত্রিপক্ষীয় সংঘর্ষে ওই কেন্দ্রের আশপাশে সৃষ্টি হয় রণক্ষেত্র। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 12 জন। বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় প্রাণ যায় টেলিফোন প্রতীকের কর্মী সমর্থক সফুর আলমের। এদিকে মঙ্গলবার ভোট গ্রহণ শুরুর কিছু সময় পরে রাজশাহীর দুর্গাপুরে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন 4 জন। সভাপতি সাইফুলের নেতৃত্বে পেটা বাহিনী দিয়ে আমাদেরকে পেটানো হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনারস ও ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ানোর পাশাপাশি গাইবান্ধা, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলায় ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। দিনের শুরুতে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে উপস্থিতি। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় তাদের। ভোট দিতে আসছি, খুব সুন্দর লাগতেছে, পরিবেশ ভালো, কেন্দ্রে সুন্দর মতন আইসি, পথে কোনো বাধা বিঘ্ন নাই। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় তৎপর ছিল র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা।
তবে রংপুরে মিঠাপুকুরে নরসিংদীর মনোহরদীতে জাল ভোট দেওয়ার অভিযোগ আসে। সে সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ভোট কেন্দ্রে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে চলছে গণনা। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে শুরু করেছে ফল। আরো জানাতে এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এই পর্যন্ত কতগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ তন্নি। আপনি জানেন যে খুলনায় কিন্তু আজ ৩টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে, ফুলতলা, দিঘলিয়া এবং তেরখাদায়। সারাদিন আমরা বিভিন্ন উপজেলাগুলাতে ঘুরেছি। ঘুরে আমরা যেটা দেখতে পেয়েছি যে ছোটখাটো একটু সমস্যা ছাড়া কিন্তু বেশ শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হয়েছে। খুলনায় কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, যেখানে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আমরা এখন অবস্থান করছি। এখানে ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হবে। এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো ফলাফল উপজেলা থেকে এখানে আসেনি বলে এখানকার যে দায়িত্বরত কর্মকর্তা আছে তিনি আমাদেরকে জানিয়েছে। তবে তিনি আমাদেরকে যেটি বলেছেন যে ভোটের যে গড় রেজাল্ট সেটা তারা আমাদেরকে জানিয়েছে। বলেছে যে 3টি উপজেলায় মোট ভোটের গড় কিন্তু 44.51%, যেটা সন্তোষজনক বলে তারা প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি একটু কথা আমি তো নিয়ে আপনাদের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। খুলনায় কিন্তু ফুলতলা উপজেলার 3টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। একটি কেন্দ্রে একজন মহিলা রিটার্নিং কর্মকর্তার প্রিজাইডিং অফিসারের কাছ থেকে বই ছিনিয়ে নিয়ে ব্যালট মারার চেষ্টা করেছিল, তাকে কিন্তু প্রশাসন ঘটনাস্থল থেকে আটক করেছে। এর পাশাপাশি ফুলতলা উপজেলার আরেকটি স্কুলে, আনন্দ নিকেতন মডেল স্কুলেও কিন্তু কয়েকজন দুষ্কৃতকারী ভোট শেষ হওয়ার কিছু সময় আগে এসে তারা ব্যালটে সিল মারার চেষ্টা করেছিল। সেখানেও কিন্তু প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। তন্নি, আমি এই মুহূর্তে আছি খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে। এখন পর্যন্ত যেহেতু কোনো রেজাল্ট আমাদের এখানে এখন আসে নাই, পরবর্তীতে আমি বিস্তারিত জানাবো খুলনার 3টি উপজেলার ফলাফল সম্পর্কে। তন্নি, এটা ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে রকি। দর্শক, খুলনা থেকে আমাদের সহকর্মী নূর ইসলাম রকি যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের ভোট গণনার সবশেষ অবস্থা। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি 30%, বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, বড় একটি রাজনৈতিক দলের অংশ না নেওয়া ভোটার খরার অন্যতম বড় কারণ। একে রাজনৈতিক সংকট আখ্যা দেন তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। সকাল 8টায় শুরু হয় বিরতিহীনভাবে ভোট গ্রহণ, চলে বিকেল 4টা পর্যন্ত। এবারের নির্বাচনে অধিকাংশ উপজেলায় ভোট কেন্দ্রে ছিল ভোটার খরা। এছাড়া বিভিন্ন স্থানে গুলিবর্ষণ, সংঘর্ষ ও প্রিজাইডিং কর্মকর্তা আটক সহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে 30% ভোট পড়েছে বলে জানালেও বলেন, একেবারে নির্ভুল তথ্য বুধবার জানা যাবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে এখন পর্যন্ত। তবে একেবারেই সঠিক নির্ভুল তথ্য হয়তো আপনারা আগামীকাল পাবেন। প্রথম ধাপে ধান কাটা ও বৈরী আবহাওয়ার কারণে ভোট 36% পড়েছে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে দ্বিতীয় ধাপেও ভোটার খরার জন্য একটি বড় দলের ভোট বর্জনকে দায়ী করলেন প্রধান নির্বাচন কমিশনার। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। পুলিশ ও প্রশাসন তৎপর ছিল ও প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনীর অধিক সংখ্যক সদস্য মোতায়েন ছিল বলেও জানান তিনি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো না হলেও মোটামুটি সন্তোষজনক, এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে জানান, বঙ্গবন্ধুকে অনুরোধ করে জিয়াউর রহমান বাকশাল কমিটির সদস্য পদ নিয়েছিলেন। আর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি জানান, ভিসা নীতির আইনে এই নিষেধাজ্ঞা নয়। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন।
সমসাময়িক ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই আসে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন কমিশনের দেয়া ভোটার উপস্থিতির তথ্য মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। নামি দাবি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। তারপরও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে, আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষ। বিএনপি মহাসচিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে অনুরোধ করে বাকশাল কমিটির সদস্য হয়েছিলেন। জিয়াউর রহমান বিশেষভাবে বঙ্গবন্ধুর কাছে আবেদন করে সদস্যপদ লাভ করেছিলেন। আমি এটা চ্যালেঞ্জ করছি, এর সত্যতা তথ্যপত্র আছে, সত্যকে বিকৃত করে লাভ নেই। তখনকার পত্রপত্রিকাগুলো দেখুন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভিসা নীতির প্রয়োগ নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের, এটা কোনো ইম্পোজ করানো ভিসা নীতি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। ঈদের আগে কোনো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে নিজ দপ্তরে তিনি এসব কথা জানান। ডলারের দাম বৃদ্ধি ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান প্রতিমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দিন যতই যাচ্ছে বাড়ছে নিত্যপণ্যের দাম, কোনোভাবে যেন নিয়ন্ত্রণে আসছে না বাজার, যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর। পরিবারে খরচ চালাতে অনেকটা দিশেহারা সাধারণ মানুষ। এমন বাস্তবতায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরদিন দুপুরে বাজার মনিটরিং নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেন প্রতিমন্ত্রী। সরবরাহ ঠিক থাকার পরও দুই এক জায়গায় পণ্যের দাম একটু বেড়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে পণ্যের দাম যেন না বাড়ে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে, তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যেই আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধি পেলেও এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ দিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়া হবে। তো আমরা বাজার মনিটরিং করতেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বিকারুন্নিসার সেই 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে, রায় দিয়েছেন হাইকোর্ট। অপেক্ষমান তালিকা থেকে আসন পূরণের নির্দেশ। এবার ইরান প্রসঙ্গ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হচ্ছে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে। পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। পরে মরদেহ নেওয়া হবে তেহরানে। বুধবার এখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে 23 মে নিজ জন্মশহর মাশহাদে দাফন করা হবে রাইসিকে। বিস্তারিত অন্যয় কর্মকারের ডেস্ক রিপোর্টে। এই জনস্রোত প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে, তার শেষ যাত্রায় সামিল হতে।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের দুদিন পেরিয়ে গেলেও প্রিয় নেতার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। আর তাই চোখের জলে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে জড়ো হন হাজার হাজার মানুষ। শেষ যাত্রায় অংশ নিতে তাই সকাল থেকেই শহরটির রাস্তায় ছিল ভক্ত ও সমর্থকদের উপচে পড়া ভিড়। তাবরিজ থেকে মঙ্গলবার বিমানযোগে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় তেহরানে। সেখানে গার্ড অফ অনারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় তার কফিনে। বুধবার তেহরানে তার জানাজা হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে তার জন্মস্থান মাশহাদে। বৃহস্পতিবার সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন ইব্রাহিম রাইসি। এদিকে প্রিয় নেতার মৃত্যুতে এখনো শোকাচ্ছন্ন গোটা তেহরান। দুর্ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাসিন্দারা। দুর্ঘটনার খবর শোনার পর সে রাতে আমি ঘুমাতে পারিনি। প্রিয় নেতার জন্য সারা রাত দোয়া করেছি। পরদিন সকালে যখন শুনলাম তিনি আর নেই, বুকটা ভেঙে চুরমার হয়ে গেছে। রাইসি অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি জনগণের কথা ভাবতেন, তাদের জন্য কাজ করতেন। শুধু ইরানি জনগণ নয়, তিনি এ অঞ্চলের অন্যান্য দেশের বাসিন্দাদের কথাও ভাবতেন। এর আগে সোমবার ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে মর্মান্তিক ওই হেলিকপ্টার দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধানের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের দল এরই মধ্যে দুর্ঘটনাস্থলে কাজ শুরু করেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানানো হয়। এর মধ্যে আগামী 28 জুন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান সরকার। সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবেরের নেতৃত্বে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে এ কথা জানানো হয়। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। এক গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক আকরাম হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 126 কোটি টাকা অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ উঠেছে দুদকের 16 পৃষ্ঠার অনুসন্ধানে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুসন্ধানে আরও উঠে আসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিশাল তথ্য। মহিউদ্দিন আহমেদের সহযোগিতায় ফজলে আদিত্যর প্রতিবেদন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের দাখিল করা 16 পৃষ্ঠার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে একটি গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ আকরাম হোসেন ও তার স্ত্রী মিসেস সুরাইয়া পারভিনের 126 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন। মঙ্গলবার দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ে উপপরিচালক মশিউর রহমান সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে দুদকের আইন 2004-এর 26 ও 27 ধারায় দুটি মামলা করেন। আকরাম হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলার এজাহারে বলা হয়, দাখিল সম্পদের বিবরণীতে 1,61,79,000 টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন, মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দেওয়া সহ তার স্ত্রীর যোগসাজশে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 6,70,39,000 টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির অর্জন করে ভোগ দখল করেন, যা দুর্নীতি দমন আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এজাহারে আরও উঠে আসে আকরাম হোসেনের স্ত্রী সুরাইয়া পারভিন ব্যবসায়িক হিসাব দেখিয়ে তার অবৈধ সম্পদ বৈধ করার চেষ্টা চালান, যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। রাষ্ট্রের বিশেষ সংস্থার কোনো কর্মকর্তা দুর্নীতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক। বিশাল সম্পদের মালিকানা অর্জন করেছেন বা আয় অর্জন করেছেন স্ত্রীর নামে বা নিজের নামে বা বেনামে, যেভাবেই হোক না কেন, এটা তো একটা যেটা খুশির বিষয় সেটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন এটা তদন্ত করছে বলে জানা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা আশা করব এই ব্যক্তির পরিচয় অবস্থার মধ্যে থেকে সুষ্ঠুভাবে তদন্ত করে বৈধের সাথে অসামঞ্জস্য সম্পদ যেটা চিহ্নিত হবে তার জন্য দায়ী সাব্যস্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতা আনতে হবে। শুধু সরকারি কর্মকর্তাই নন, দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার পরামর্শ ডাক্তার ইফতেখারুজ্জামানের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের সিরিজের প্রথম ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ। নির্ভয়ে খেললে টাইগাররা বিশ্বকাপে ভালো করবে, আশা লিটন দাসের।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী 15 দিনের মধ্যে বাতিল হওয়া আসনগুলোতে অপেক্ষমান তালিকা থেকে আসন পূরণের নির্দেশও দিয়েছে আদালত। মঙ্গলবার বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। নির্দিষ্ট বয়সসীমার বাইরে অনিয়মতান্ত্রিকভাবে লটারিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির অভিযোগ তুলে 2024 শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত নীতিমালা ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তিতে বয়সসীমা সংক্রান্ত বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে একই বছরের লটারিতে উত্তীর্ণ প্রথম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক 3 শিক্ষার্থীর অভিভাবক গত 14 জানুয়ারি একটি রিট আবেদন করেন। এরপর 23 জানুয়ারি হাইকোর্ট রুল সহ আদেশ দেন। অন্যদিকে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত ও ভর্তি বাতিলের বৈধতা নিয়ে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের 136 জন অভিভাবক আরেকটি রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত 25 মার্চ হাইকোর্ট রুল দেয়। পৃথক রুলের উপর একই সঙ্গে শুনানি শেষ হয় গত রবিবার। পরে আদালত রায়ের দিন ঠিক করেন। দুপুরে দীর্ঘ রায় দেয় আদালত। এজ লিমিটের বাইরে যাদের ভর্তি সেটা যে চ্যালেঞ্জ করেছিলাম সেটা বহাল থাকলো, অর্থাৎ তাদের ভর্তিটা বাতিল হয়ে গেল এবং ওয়েটিং থেকে ফিল আপ করার জন্য নির্দেশনা দিল। 15 দিনের মধ্যে এই ওয়েটিং লিস্ট থেকে ইলাইজেবলদের নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই যে 169 জনের যে সিট খালি হলো, এখন ওয়েটিং লিস্ট থেকে যাদের বয়স 6+, আদালতের ব্যাখ্যা অনুযায়ী আদালত 6+-এর একটা ব্যাখ্যা দিয়েছেন এবং ভিকারুননিসার যে সার্কুলারটা রয়েছে যে 1/1/2017 থেকে 1/12/2017 তারিখের মধ্যে যাদের জন্ম এবং যাদের রেজাল্ট ওয়েটিং লিস্টে আছে তারাই শুধুমাত্র এই ভর্তি হতে পারবে। ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের পক্ষে আপিল করার কথা জানান শিক্ষার্থীদের আইনজীবী। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে ভিকারুননিসার পক্ষে, কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবা মারা। অন্য কোনো দেশে হইলে এরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। এই বাচ্চাগুলো এখন যাবে কোথায়? আমরা গার্জিয়ানের সাথে আলাপ করে যদি ওনারা আপিল করতে চান আমরা আপিল করব। এছাড়া ভর্তি বাতিল হওয়াদের অনলাইন সিস্টেমে আবেদন ও ভর্তির ক্ষেত্রে কোনো অনিয়ম ছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়ে 3 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। ডেঙ্গু রোগীদের তথ্য সুনির্দিষ্টভাবে দিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে ডেঙ্গু প্রতিরোধে এক মতবিনিময় সভায় মেয়র বলেন, আগামী সপ্তাহ থেকে সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোয় মশক নিধন অভিযান শুরু হবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এবছরও ডেঙ্গু রোগী বেশি পাওয়া যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। ডেঙ্গু প্রতিরোধে তাই জোরে সোরেই মাঠে নামতে চায় ডিএসসিসি। সকালে নগর ভবনে অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে অংশ নেয় রাজুক, রিহ্যাব, মাউসি, বিজিবি সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। ভোকালের মাধ্যমে আসে যে আমরা ডেঙ্গু প্রতিরোধের যাতে এই রিজিওনে যদি এরকম কোনো একটা ভয়েস মেসেজ সবার মোবাইলে যায় তাহলে আমার মনে হয় ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই ইওর ওন ভয়েস। ঢালাওভাবে সব রোগীকে ঢাকা দক্ষিণের বাসিন্দা বলে বিবেচনা না করে স্বাস্থ্য অধিদপ্তরকে এসিটির 75টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে দেওয়ার আহ্বান জানায় মেয়র শেখ ফজলে নূর তাপস। আমাদেরকে সুনির্দিষ্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার 75টা ওয়ার্ডের যে বসবাসকারী তাদের ঠিকানা আমাদেরকে দিতে হবে। এখানে আমরা যে ঢালাওভাবে ঠিকানা পাই বা রোগীর যে তথ্য পাই, যে ঢাকার বাইরে থেকে এসে কোনো একটা হাসপাতালে ভর্তি হলেই সে ঢাকার রোগী, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া আগামী সপ্তাহ থেকে সব সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি। একটা অগ্রাধিকার সূচি করব, সেই সূচি অনুযায়ী আগামী সপ্তাহ থেকে আমরা পর্যায়ক্রমে আপনাদের প্রাথমিক পর্যায়ে আমরা পুলিশের থানা হতে পারে, আপনারা দেখেছেন বিভিন্ন আবাসন, গণপূর্ত এবং অন্যান্য সংস্থা কর্তৃপক্ষের বিভিন্ন আবাসন স্থলগুলো হতে পারে।
এ সময় 10 কার্যদিবসের মধ্যে রাজুক থেকে নির্মাণাধীন ভবনের তথ্য সিটি কর্পোরেশনকে দেওয়ার নির্দেশও দেন তিনি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা।